শপথ নেয়ার শেষ সময় যতই ঘনিয়ে আসছে ততই সংসদে যাওয়া নিয়ে বিভাজন স্পষ্ট হচ্ছে বিএনপিতে। এক পক্ষ খালেদা জিয়ার মুক্তির শর্তে শপথ নেয়ার পক্ষে, অপরদিকে অন্য পক্ষ খালেদা জিয়াকে মুক্তিপণ বানিয়ে সংসদে যাওয়ার বিরুদ্ধে। আর নির্বাচিতরা বলছেন দলের এমন বিভাজনে বিভ্রান্ত তারা। তবে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শেই সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আমরা শপথ নিচ্ছি না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ফল প্রত্যাখ্যান করে সংসদে যাবার ব্যাপারে দলের এই অবস্থানই ঘোষণা করেছিলেন বিএনপি মহাসচিব। তবে অসুস্থ দলীয় প্রধানের চিকিৎসায় দ্রুত মুক্তির জন্য জামিনের বিকল্প হিসেবে যখন প্যারোল ও নির্বাচিতদের সংসদে যাবার ব্যাপারটি আলোচনায়, তখন বিএনপি মহাসচিবের বক্তব্যও কিছুটা নরম। এইরকম কোন রকমের ইনফরমেশন আমাদের কাছে নাই। তবে কি আগের সিদ্ধান্ত থেকে সরে সংসদে যাবার চিন্তা করছে বিএনপি? আমি সংসদে গিয়ে কথা বলার পক্ষে, কারণ ওই সংসদে গিয়ে কথা বললেও সেটাও বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের একটা অংশ হবে বলে আমি মনে করি। আলোচনা আসতে পারে যদি আমাদের মূল প্রায়োরিটি যেটা, সেটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসা। আছে ভিন্ন মত। ম্যাডামের মুক্তির ব্যাপারটা হচ্ছে ওনার জামিনযোগ্য বিষয়, ওনার জামিন পেতে হবে। জামিন পাওয়ার পরে উনি চিকিৎসা কি করবেন না করবেন সেটা ওনার সিদ্ধান্ত, ওনার পরিবারের সিদ্ধান্ত। এই ব্যাপারটা তো পরিষ্কার, এটার সাথে সংসদের কোনো সম্পর্ক নাই। কেন্দ্রীয় নেতাদের এমন নানা মত দলের জন্য শুভ নয় বলে মনে করেন ঠাকুরগাঁও ৩ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা জাহিদুর রহমান জাহিদ। আমাদের উপর লেভেলে এটা একটা দুইটা ভাগ, দুইটা গ্রুপ, মানে এক একজনকার এক এক ধরনের মতামত আর কি। 5 জনে মিলে আমরা এমনি একটু আলোচনা করেছিলাম মহাসচিব বাদে, জামিনে যদি মুক্তি দেয় আমরা শপথ নিয়ে নিব। আর আমরাও যদি শপথ না নিই তাহলে লাভটা কি হচ্ছে? আর এমনি না গেলে কতটুকু কি করতে পারবে আন্দোলনের মাধ্যমে, এটা তো মানে বলা মুশকিল আর কি। বিএনপির নির্বাচিত 6 প্রার্থীর মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি 5 জনই শপথ নেয়ার পক্ষে বলে জানান তিনি। স্পিকারের কাছে সময় বাড়ানোর আবেদন না করলে 29শে এপ্রিল হবে তাদের শপথ নেয়ার শেষ দিন। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নুসরাত হত্যায় সোনাগাজী আওয়ামী লীগ সভাপতির সংশ্লিষ্টতার প্রমাণ পেলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দেশে আইনের শাসন বহাল আছে উল্লেখ করে তিনি বলেন, ধর্ষণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হবার কিছু নেই। দুপুরে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা শেষে এসব কথা বলেন মাহবুবুল আলম হানিফ। যে আইনের চোখে অপরাধী তাদেরকে আমরা অপরাধী হিসেবেই বিবেচনা করব। যদি অপরাধী হিসেবে কেউ যদি প্রমাণিত হয় অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সমাজ থেকে সকলকে সচেতন হওয়ার প্রয়োজন আছে। আমাদের এখানেও কঠোর আইনের প্রয়োগ আছে। আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনার মাধ্যমে আমাদের এই সমস্ত অপরাধ থেকে আমাদের তরুণ সমাজ যুব সমাজকে আমরা দূরে রাখতে পারবো। আমরা আশা করি যে এই সামাজিক অস্থিরতা থেকে কেটে যাবে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজনের বিরুদ্ধে অর্থ লেনদেনে সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। দ্রুতই একটি টিম ফেনীতে গিয়ে কাজ শুরু করবে বলে জানিয়েছে সংস্থাটি। সকালে শান্তিনগরে সিআইডি কার্যালয়ে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম এসব তথ্য জানান। অনেকে এই টাকা ইনভেস্ট করেছে, কেউ কেরোসিন কিনে দিয়েছে, কেউ বোরকা কিনে দিয়েছে, কেউ বা এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য টাকা পয়সা ইনভেস্ট করেছে। সুতরাং আমরা সিআইডি যেহেতু মানি লন্ডারিং দেখে থাকি, এখানে অবৈধ টাকা লেনদেন হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। আমরা অনুসন্ধান শুরু করেছি। আমাদের একজন অ্যাডিশনাল এসপির নেতৃত্বে অনুসন্ধান টিম আগামী কয়েকদিনের ভিতরে ওই ঘটনাস্থলে যাবে। নুসরাতকে হত্যার প্রতিবাদে ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় আজও মানববন্ধন হয়েছে। সরকারের কঠোর অবস্থান না থাকায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেন বক্তারা। সকালে ফেনী স্টেডিয়াম রোডে মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন অংশ নেয়। এ সময় বক্তারা নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সময়ে ফেনী শহীদ মিনার সংলগ্ন ট্রাক রোডে মানববন্ধন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এদিকে খাগড়াছড়িতে নুসরাতের হত্যার বিচার ও দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত নারী ও শিশু অধিকার মঞ্চ। এছাড়া মেহেরপুর প্রেস ক্লাবের সামনে ধর্ষণ, নির্যাতন ও নুসরাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।
বাগেরহাটের রামপালে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে শরাফপুর কারামাতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ গুলিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ফয়েল হাইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামি মুদি দোকানি ফেরদাউস মোল্লাকে। বৃহস্পতিবার রাতে শরাফপুর কারামাতিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন দোকানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে ফেরদাউস। তবে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে মাদ্রাসার অধ্যক্ষ উলিয়ার। এরপর ছাত্রীর মামা বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ করে রামপাল থানায় মামলা করলে তাদের গ্রেপ্তার করা হয়। আইন করে মানব পাচার রোধে অনেকটাই সক্ষম হয়েছে সরকার। প্রলুব্ধ হয়ে পাচার হওয়ার সংখ্যা কমে আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর একটি হোটেলে ইউএনডিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। 2012-তে যে আইনটি হয়েছে, আবার সংশোধিত আইন 2017-তে হয়েছে। আমাদের নারী, শিশু এবং অন্যান্য আইনগুলো আমরা যথেষ্টভাবে আমরা করেছি এবং সেইগুলো আমরা প্রয়োগ করছি। ফোর্সেবলি কয়জন গিয়েছে কিংবা প্রলুব্ধ হয়ে কয়জন গিয়েছে এর ভিতরে আমাদের বোধহয় হিসাবটা আমাদের নেই। তবে আমি এইটুকু এখন জোর গলায় বলতে পারি যে আমাদের দেশের সেই অবস্থাটি আর নেই এখন। ওয়াসায় কোনো দুর্নীতি নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনটিকে একপেশে বলে অভিযোগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান। রাজধানী ডিআরইউতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি জানান 332 কোটি টাকা গ্যাসে পুড়ে যায় বলে দেয়া টিআইবির রিপোর্ট সঠিক নয়। ওয়াসায় প্রতিটি জায়গায় সুপেয় পানি নিশ্চিত করে দেওয়া হয়। 38% সুপেয় পানি না থাকা তথ্যটি ভুল। তিনি আরও জানান দুর্নীতির চ্যালেঞ্জ থেকে বের হয়ে এসেছে ওয়াসা। ভীষণ 2021-এর জন্য ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা এই কর্মসূচি নিয়ে কাজ করছে। টিআইবি প্রতিবেদনে এই কর্মসূচির সমস্যাগুলো তুলে ধরা হয়নি। রমজানে পানির সংকট থাকবে না বলে জানান তাসকিম এ খান। একসাথে যদি বস্তি এলাকায় 1 নম্বর হলো পানির স্বল্পতা, আর দ্বিতীয় বললেন যে ওখানে অপরিষ্কার পানি বা দূষিত পানি, এটা সঠিক না। কাজেই আমরা এটাকেও মনে করি যে এটা বস্তুনিষ্ঠ এই না। অর্থাৎ প্রত্যেকটা আমরা প্রথমত হলো আমরা বস্তি এলাকায় পানি দিচ্ছি, এটা একটা আমাদের এই সরকারের একটা বিরাট অ্যাচিভমেন্ট এবং বলিষ্ঠ একটা উদ্যোগ। দ্বিতীয়ত আমরা সমস্ত বস্তিগুলোকেই আনার চেষ্টা করছি, এখনো কিছু এখনো বাকি আছে, এবং আমরা সেখানে 100% সুপেয় পানি দিচ্ছি এবং পানির কোনো ঘাটতি নেই। সাতক্ষীরা সদর হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দের 12 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাবেক সিভিল সার্জন সহ বেশ কয়েকজন জড়িত। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। এদিকে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে নাগরিক আন্দোলন মঞ্চ। সচিব হাসান মাহমুদ সহ 3 সদস্যের একটি দল আকস্মিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে পরিদর্শনে যান। এ সময় তারা সদর হাসপাতাল সহ জেলার 60টি স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য গত অর্থ বছরে বরাদ্দে কেনা এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সহ 12 কোটি টাকার যন্ত্রপাতি দেখতে চান, যা দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। সিনিয়র কনসালটেন্টের দাবি, যন্ত্রপাতি বুঝে নেয়ার জন্য সার্ভে কমিটির স্বাক্ষর জাল করা হয়েছে। অন্যদিকে সার্ভে কমিটির সদস্য জানান, ক্রয় মূল্যে অসঙ্গতি থাকায় টেন্ডারে স্বাক্ষর করেননি তিনি। এটা জালিয়াতি বা যে কোনোভাবে কিছু করা হয়ে ওই মালামালপত্র বুঝিয়ে আনার যে সার্ভে কমিটির প্রতিবেদন দেওয়া হয়েছে, যেখানে আমরা স্বাক্ষর করেছি বলে মনে হয় না। এখানে আমি দরপত্রের বেলায় এটাকে আমি রিফিউজ করে দিয়েছি। সেখানে পরবর্তীতে সার্ভে কমিটি কবে হলো এবং সেখানে আমার নাম কিভাবে গেল বা আমাদের সই কিভাবে গেল, এটা আসলে আমার বোধগম্য না। সাবেক সিভিল সার্জন বলেছেন, ওই সময় স্টোর মেরামতের কাজ চলছিল, তাই কেনা যন্ত্রপাতি নিরাপদে সরিয়ে রাখা হয়েছিল। 4 কোটি টাকা ওই একবারে আসেনি, 2বারে আসছে, এবং এই যন্ত্রাংশ প্রায় অনিয়ম, এটা সঠিক না। কেনাকাটায় কোনো অনিয়ম হয়েছে অথবা ডিস্ট্রিবিউশনে কোনো অনিয়ম হয়েছে বলে আমি মনে করি। এদিকে স্টোর অফিসার বলছেন, যন্ত্রপাতির বিষয়ে কিছুই জানেন না তিনি। ওই ধরনের কোনো যন্ত্রপাতি সার্ভে বোর্ডের কাছ থেকে আমি স্টাফ অফিসার হিসাবে বুঝে পাই নাই। এই সম্পর্কে প্রকৃতপক্ষে আমাকে কোনো পেপারস দেওয়া হয় নাই বা ওয়ার্ক করার কোনো কাগজ দেওয়া হয় নাই।
ঘটনা খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বর্তমান সিভিল সার্জন। তাদেরকে 7 দিনের ভিতরে রিপোর্ট জমা দিতে বলছি। রিপোর্টে যদি তারা আসলে এই ঘটনা সত্য হয়ে থাকে তাহলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এদিকে দোষীদের শাস্তির দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি দিয়ে আন্দোলনে নেমেছেন নাগরিক আন্দোলন মঞ্চ। সুষ্ঠু তদন্তর ব্যবস্থা না করে এবং যদি এদের বিচারের কাঠগড়ায় না তোলা হয় তাহলে আমরা 23 তারিখে একটি কর্মসূচি দিয়েছি যে সিভিল সার্জেন্ট অফিস ঘেরাও হবে। ডিবিসি নিউজ ডেস্ক। স্বপ্ন ধরার সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে। সড়ক দুর্ঘটনায় 4 জেলায় 8 জন নিহত, আহত 6 জন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগে প্রতিদিন 3 জন রোগীর বেশি অপারেশন করা সম্ভব হচ্ছে না। ফলে হাসপাতালে ভর্তি থেকে অপারেশন পর্যন্ত অনেক দিন অপেক্ষায় থাকার কারণে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। হৃদরোগ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ অপেক্ষায় রোগীর ঝুঁকি বাড়তে পারে। আরও বেশি রোগীকে সেবা দিতে বিকল্প ব্যবস্থার কথা ভাবছেন হাসপাতালের চিকিৎসকরা। 414 বেডের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের বেড 100টি। 3টি অপারেশন থিয়েটারে প্রতিদিন 3টি অপারেশন হচ্ছে। ফলে প্রতিদিন হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন 3 জন, নতুন করে ভর্তি হতে পারছেন 3 জন। ফলে হৃদরোগে আক্রান্ত রোগী যাদের সার্জারির প্রয়োজন তাদের যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে, আর যাদের সে সামর্থ্য নেই তাদের বেডের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘদিন। রিং বসানোর পরে 2 মাস একটু ভালো গেছে, এরপর থেকে আবার ব্যথা। আজকে স্যারে বলে সিট নাই, এখন আমরা কি করে কই যাইব? স্যারে কইছে 7 সপ্তাহ পরে। 4 সপ্তাহ পরে হলে তো আমার স্বামী বাঁচাই যেতাম না। আর যারা ভর্তি আছেন হাসপাতালে তাদেরও অপারেশনের দিন পেতে সময় লাগছে 1 থেকে 1.5 মাস। বাড়ছে খরচ। 1.5 মাস এখানে ভর্তি। আমার হার্টের 2টা বাল্বের সমস্যা। অপারেশনের ডেট দিছিল আজকে সোমবারে। তা এমার্জেন্সি একটা রোগী ছিল, এই জন্য আমার ডেট আগামী সপ্তাহে দিবে বলছে স্যারে। খুব কষ্ট পাচ্ছি, কিন্তু উপায় নেই। বাচ্চা চিকিৎসা করার জন্য তো আমার কষ্ট পাতেই হবে। একটা ইউনিট একটা সপ্তাহে একটা অথবা 2টা অথবা 3টা সিনিয়র যারা আছে এই হিসাব করে আমরা কাজ করছি। তো এর ফলে দেখা যাচ্ছে যে রোগীগুলো অনেক দিন ধরে ওয়েট করতে হয় কিউর জন্য, যেহেতু ওটি সচল না, 7টা ওটি। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে সার্জারির প্রয়োজন এমন রোগীদের দীর্ঘ অপেক্ষা আরও জটিল সমস্যা তৈরি করতে পারে। যদি একটা রোগী 6 মাস ওয়েট করতে হয়, সেই ক্ষেত্রে তার পাম্পিং পাওয়ার আস্তে আস্তে দুর্বল হতে থাকবে, হার্ট আস্তে আস্তে বড় হতে থাকবে, সেই ক্ষেত্রে আরো কমপ্লিকেশন দেখা দেবে, সেটা কি আবার ভালভ লিক করতে থাকবে। হাসপাতালে সার্জারি বিভাগের আরও 4টি অপারেশন থিয়েটার যুক্ত হবার কথা আগামী 6 মাসের মধ্যে। এই সময়ে রোগীর চাপ কমাতে 2 শিফট চালু করার কথা বলছেন চিকিৎসকরা। বিকালে যদি আমরা একটা পাইলট প্রজেক্ট করে অপারেশন করার মন্ত্রণালয়ের মাধ্যমে সুযোগ পাই, তাহলে হয়তো এই রোগীদের যে লম্বা কিউ আছে, যেই কারণে দেরি হয়, সেটা হয়তো কমে আসবে। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। ময়মনসিংহ, কুষ্টিয়া, ঝিনাইদহ ও যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। পুলিশ জানায়, ময়মনসিংহের আলালপুরে বেলা 11:15টার দিকে প্রথমে ব্যাটারি চালিত অটোরিকশা ও মাহিন্দ্রের সংঘর্ষ হয়। এরপর একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন ফুলপুর উপজেলার বৌলা গ্রামের 2 ভাই ইউনুস ও কুদ্দুস এবং তারাকান্দা উপজেলার মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী রহিমা খাতুন। এই সময় আহত 2 জনকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে কুষ্টিয়ার শহরতলি ও মিরপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। আহত 2 জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঝিনাইদহের শৈলকুপা ও যশোরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জ ও টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। নিহতদের মাদক ব্যবসায়ী বলছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার ভোর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বেচা কেনার খবরে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা কামালের বিরুদ্ধে 11টি মাদক মামলা রয়েছে। এদিকে কক্সবাজারের টেকনাফে ইয়াবা বন্টনকে কেন্দ্র করে 2 পক্ষের গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। মাসুদপুর সীমান্তে ভোর রাতে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের
53 বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সরওয়ার বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে গরু আনতে যায় বেশ কয়েকজন রাখাল। এই সময় বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। ঘটনাস্থলেই নিহত হন শিবগঞ্জ উপজেলার বিশারত আলী বিশু। এর আগে গত 4 মার্চ ভোরে একই সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে 2 যুবক নিহত হয়। ঝালকাঠিতে 2 সপ্তাহে ডায়রিয়া আক্রান্ত হয়ে 620 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। তীব্র গরমে অসুস্থ হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়েছে অসংখ্য মানুষ। এর মধ্যে ডায়রিয়া রোগীর সংখ্যাই বেশি। স্থান সংকুলান না হওয়ায় মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে অসংখ্য রোগীকে। বাড়তি রোগীর চাপে সেবা দিতে হিমশিম কর্তৃপক্ষ। পচাবাসি খাবার পরিহার করে ঠান্ডা ও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার এবং তীব্র রোদে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ফরিদপুরে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের 48তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। শনিবার সকাল 8:30টায় মধুখালী উপজেলার নির্মিত আব্দুর রৌফ সংগ্রহশালায় জাতীয় পতাকা উত্তোলন করেন বড় বোন জোহরা বেগম। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সালামতপুরে তার নিজ বাড়িতে মিলাদ মাহফিলের পর কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। তবে স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী বীরশ্রেষ্ঠের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের প্রতিনিধিদের কেউই উপস্থিত ছিলেন না। এই বিষয়ে ক্ষোভ জানিয়ে রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যুবার্ষিকী পালনে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছে পরিবার। স্বপ্নধরার সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে। মেক্সিকোর একটি বারে বন্দুকধারীর হামলা, নিহত 13, আহত 4 জন। বেহাল সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব ও ড্রেনেজ অব্যবস্থাপনা সহ নানা সমস্যায় জর্জরিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে প্রার্থীদের মুখে এখন উন্নয়নের প্রতিশ্রুতি। তবে এবার শুধু প্রতিশ্রুতিই নয়, বিপদে আপদে যিনি পাশে থেকেছেন তাকেই ভোট দেবেন বলে জানিয়েছেন ভোটাররা। মাদকের বিস্তার, বেহাল সড়ক ও ড্রেনেজ অব্যবস্থাপনা সহ নানা সমস্যার মাঝে বসবাস করছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। নেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান, ফলে প্রতিদিনই শিক্ষার্থীদের পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটার পথ। ছেলেমেয়েরা স্কুলে যাইতে অসুবিধা হয়, রাস্তাঘাট সমস্যা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাই, কিছু কিছু আছে বেসরকারি প্রতিষ্ঠান, এখানে মনে করেন যে পড়াশোনা করানো খুব কষ্টকর। সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে এই ওয়ার্ড থেকে 18 জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জলাবদ্ধতা নিরসন করব, মাদক সন্ত্রাস মুক্ত করার চেষ্টা করব। জনগণ যা বলবে তাই সিটি কর্পোরেশন পক্ষ থেকে যদি নির্বাচিত হই তাহলে জনগণের সাথে নিয়ে যা যা দরকার তাই আমরা করব। প্রত্যেকটি অঞ্চলে একটি করে স্কুল গড়ে তুলব ইনশাল্লাহ, আমার ব্যক্তিগত উদ্যোগে এবং সরকারি ফান্ড থেকে আমি স্কুলগুলি প্রতিষ্ঠিত করব। তবে প্রতিশ্রুতি নয়, বিপদে আপদে যিনি পাশে থাকবেন তাকে ভোট দেবেন বলে জানিয়েছেন ভোটাররা। একদম সৎ ভদ্র অন্যান্য এরকম একটা ছেলেকে আমরা বাছাই করবো। যাকে কাছে পাবো আর যোগ্য মতনে তাকেই ভোট দেব। সুশিক্ষিত একজন প্রার্থীকে নির্বাচিত করব যে আমাদের জন্য উপকারে আসবে। আগামী 5ই মে এই ওয়ার্ডের 12,006 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বাংলাদেশে প্রাইভেট এয়ারলাইন্সগুলো একের পর এক ঝরে পড়ছে। 12টির লাইসেন্স থাকলেও অপারেশনে আছে মাত্র 3টি, সেগুলোও এখন দেনায় জর্জরিত। এয়ারলাইন্সগুলো দুষছে অতিরিক্ত চার্জ আর জ্বালানির উচ্চমূল্যকে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন দেশি এবং বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য ভিন্ন ভিন্ন চার্জ নির্ধারণ করা প্রয়োজন। তবে এসবের কোনোটিতেই ছাড় দিতে রাজি নয় সিভিল এভিয়েশন। 2010 সাল থেকে রিজেন্ট এয়ার এবং 2015 সাল থেকে নোভো এয়ার ও ইউএস বাংলা ফ্লাইট অপারেশন শুরু হয়ে এখনো চলছে। তবে তাদের কারোরই অর্থনৈতিক অবস্থা ভালো নেই। একটা বিদেশি এয়ারলাইন বাংলাদেশে ল্যান্ড করলে তাকে যে পয়সা ল্যান্ডিং পার্কিং চার্জ দিতে হবে, লোকাল যারা এয়ারলাইন সে একইভাবে ট্রিট করা হচ্ছে। প্রাইভেট এয়ারলাইনগুলোকে ক্যাশ পয়সা দিয়ে প্রতিদিন তাদের ফুয়েল কিনতে হয়। হ্যাঁ, এরকম নানাবিধ আছে। বেসরকারি এয়ারলাইন্সের অভিযোগ, জ্বালানির উচ্চ মূল্য, সিভিল এভিয়েশনের মাত্রাতিরিক্ত চার্জই তাদের প্রধান বাধা।
আন্তর্জাতিক অপারেশনের যে চার্জেসগুলো সেগুলো সহনীয় পর্যায়ে আনা উচিত। আমাদের এই উচ্চ মূল্যের সবকিছুর জন্য আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের ক্যারিয়ার সাস্টেইন করা বিদেশি এয়ারলাইনের সাথে প্রতিযোগিতায় এটা সম্ভব হবে না। ব্যক্তিগতভাবে এয়ারলাইন্সরাও বিভিন্ন সময় মন্ত্রণালয় এবং ফাইন্যান্স মিনিস্ট্রিতে মিটিং করছি, তাদের কাছে রিকোয়েস্ট করছি যে ফিউলের দাম আর এই চার্জেসগুলি যদি না কমান যায় তাহলে কিন্তু কোনো এয়ারলাইন্সই টিকতে পারবে না। বাংলাদেশ বিমানসহ 4টি দেশি এয়ারলাইন্স থেকে সিভিল এভিয়েশনের পাওনা 3,309 কোটি টাকা। এর মধ্যে বিমানের কাছ থেকেই পাওনা আছে প্রায় 3,075 কোটি টাকা, বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজের প্রায় 190 কোটি, ইউএস বাংলার প্রায় 42 কোটি এবং নভোএয়ার থেকে পাওনা প্রায় 1.5 কোটি টাকা। পাওনা আদায়ে আরও কঠোর হচ্ছে সিভিল এভিয়েশন। হার্ডলাইন যদি হওয়া হয়ে যায় তাহলে তো সব বন্ধ হয়ে যাবে একদিন। আই ক্যান স্টপ ইন ওয়ান ডে, টাকা দেন না বন্ধ লাইসেন্স করে, বাট তাদেরকে আমরা এই সুযোগটা দিই, ঠিক আছে আপনি রিকভার করেন। ভাগ হইলে যে ইন্টারন্যাশনাল ফ্লাইট, লোকাল ফ্লাইট এবং ওয়েট অফ দি এয়ারক্রাফট, দে আর টু পে বন্ধ হলে আবার নতুন আরেকজন আসবে। দেশের প্রথম বেসরকারি এয়ারলাইন্স অ্যারো বেঙ্গল যাত্রী পরিবহন শুরু করে 1997 সালে। আর্থিক সংকটের কারণ দেখিয়ে পরের বছরই তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর বাংলাদেশে একে একে কাজ শুরু করে বন্ধ হয়ে যায় এয়ার পারাবত, জিএমজি এয়ারলাইন্স, রয়্যাল বেঙ্গল, বেস্ট এয়ার ও ইউনাইটেড এয়ারওয়েজ। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। মাঠে বসে বিশ্বকাপ ক্রিকেট উপভোগ কিংবা নয়নভিরাম কোনো স্থানে ভ্রমণে পাওয়া যাচ্ছে নানা অঙ্কের ছাড়। একই ছাদের নিচে ট্যুর অপারেটরগুলো দিচ্ছে ভিসা সুবিধা সহ নানা রকমের সুযোগ সুবিধাও। কম দামে পাওয়া যাচ্ছে বিমানের টিকিট, রয়েছে ভ্রমণের জন্য ব্যাংকিং সুবিধাও। পর্যটকদের জন্য এত সব সুবিধার পসরা নিয়ে মেলা বসেছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ব্যস্ত জীবনের খানিক অবসরে কিংবা ব্যবসা বাণিজ্যের প্রসারে, যে কারণেই হোক না কেন, ইদানিং বিদেশে যাওয়ার সংখ্যা যেমন বেড়েছে তার সঙ্গে সঙ্গে বেড়েছে এ খাতে সংশ্লিষ্টদের ব্যবসাও। আর তাই বিশ্বের নামকরা সব পর্যটন প্রতিষ্ঠানের দৃষ্টি এখন বাংলাদেশে। All Bangladeshi people are welcome to Uzbekistan. Imam al-Bukhari, Nasruddin Hoja was born there. Hotels, আমরা discount দিই 10 to 15% discount. Tea and tourism related sample testing এখানে রেখেছি। বিদেশ ভ্রমণের জন্য এয়ারলাইন্সগুলো হাজির হয়েছে নানা অঙ্কের অফার নিয়ে। মেলায় বুকিং কিংবা টিকিট কেনার সুযোগ নিচ্ছেন ক্রেতারাও। আর ভ্রমণের ক্ষেত্রে আর্থিক লেনদেনে ব্যাংকগুলো হাজির হয়েছে তাদের অফার নিয়ে। ঢাকা টু কলকাতা পাবেন 8,500 সামথিং এরকম পড়বে আপ ডাউন ফেয়ার। যেই আমাদের কাছে এই মুহূর্তে টিকিট কাটবে সবাইকে মিলটা ফ্রি দিব। ঢাকা থেকে কলকাতা যাওয়ার সুবিধা 40 মিনিটের মধ্যে পৌঁছতে পারি। আমরাও ক্রেডিট কার্ড যাতে তারা আর্জেন্সি অনুযায়ী দিতে পারে সেজন্য আমরা আসলে একটা অ্যাপ্রুভাল নিয়ে এসেছি। ট্যুর অপারেটরগুলো তাদের প্যাকেজ তুলে ধরছেন দর্শনার্থীদের কাছে। নানা অঙ্কের ছাড় কিংবা বাড়তি সুযোগ সুবিধা দিয়ে চেষ্টা করছেন দর্শনার্থীদের নজর কাড়তে। ব্রেকফাস্ট সহ এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সহ সবকিছুই ফ্যাসিলিটিস আমরা ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি। সিকিমটা হচ্ছে একদম স্পেশাল, 5 রাত 6 দিনের 23,500 ট্যুরে বাই রোডে। আগামী মাসের শেষ নাগাদ শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। মেলায় আগত ক্রিকেট প্রেমীরা পাচ্ছেন মাঠে বসে খেলা দেখার সুযোগ। ম্যাচ টিকিট এবং একটা ট্রান্সফার, যাতে এটা বাইং ক্যাপাসিটির ভেতরে মানুষের থাকে। যারা দেশটাকেই ঘুরে দেখতে চান খুব ভালো করে, তাদের জন্য মেলায় আছে পর্যটন এলাকা সম্পর্কে জানার সুযোগ। আমাদের এখানে যত বই আছে সবগুলো ভ্রমণ নিয়ে। বাংলাদেশ সহ 10টি দেশের অংশগ্রহণে 3 দিনের এ মেলা শেষ হবে শনিবার। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের রানীশংকেল উপজেলায় চলছে মহাজনী সুদের রমরমা ব্যবসা। মহাজনদের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছেন এলাকার মানুষ। চড়া সুদের ঋণ পরিশোধ করতে না পেরে কেউ ছাড়ছেন ভিটেমাটি, কেউ চক্রবৃদ্ধি সুদের জালে আটকে মামলায় খাটছেন জেল। শুধু তাই নয়, গ্রেপ্তার ঠেকাতে থানার মধ্যস্থতায় টাকা আদায় করার অভিযোগও রয়েছে। তবে উপজেলা প্রশাসন বলছে অবৈধ সুদ ব্যবসা বন্ধ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। রানীশংকেল উপজেলার নেকমরদ বাজার এলাকায় পরিচয় লুকিয়ে আর নাম সর্বস্ব সমিতির নামে দীর্ঘদিন ধরে মহাজনী ব্যবসা করার অভিযোগ রয়েছে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে। ফাঁকা স্ট্যাম্প কিংবা ব্যাংক চেকে স্বাক্ষর নিয়ে সপ্তাহে প্রতি হাজারে 100 থেকে 150 টাকা লাভে লগ্নি করে তারা। কোনো সপ্তাহে টাকা দিতে না পারলে লাভের অংশ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এর পরের সপ্তাহে হয় 3 গুণ। এভাবে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে টাকা। আর এই টাকা আদায়ে ঋণ গ্রহীতার উপর চলে নানা জুলুম অত্যাচার।
মহাজনদের এমন কর্মকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছে এলাকার অনেক পরিবার। কেউ হয়েছেন ঘরবাড়ি ছাড়া, কেউ মামলায় আটক হয়ে জেলও খাটছেন। 70,000 টাকা সে আমাদের নিচে 9 লাখ টাকার কেস করছে। আমার ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিচ্ছে। 10,000 টাকা ধার নেওয়ার এক পর্যায়ে 2,000 টাকা করে প্রতি সপ্তাহে আমার কাছে লাভ দাবি করে। 5 লাখ না 6 লাখ টাকার এরকম একটা টোটাল মামলা সাজায় রাখে। 30,000 নিয়ে আপনার 5,46,000 কেস দিয়ে দিছি অলরেডি। এরপরও মনে হচ্ছে 4 লাখ আরও দাবি করছিল। 30,000 টাকা ওর কাছে ঋণ নিয়েছি আমরা, 20,000 টাকা পরিশোধ করে দিয়ে দিচ্ছি। 10,000 টাকা পর্যায়ক্রমে না দেওয়াতে সে আমাদের উপর 7 লাখ টাকার মামলা করছে। এ নিয়ে ক্যামেরার সামনে মহাজনদের কেউ কথা বলতে না চাইলেও অভিযুক্ত মোক্তার বলেন চড়া সুদের কারবারের সাথে তার কোনো সম্পর্ক নেই। সমুদ্রের জন্য আবেদন জানাইছি, হয় না এখন কাজ মনে করতে মানুষ যেভাবে চালাচ্ছে ওইভাবে চলবে। আমার ভাগিনাগুলা করে কাজ, আমি এই পর্যন্ত তাই লাইসেন্স করতে দিছে এইটুকু জানি না। জেলা সমবায় কর্মকর্তা বলছেন সমবায় সমিতির বাহিরে কেউ ঋণ কার্যক্রম চালালে এর দায় তাদের নয়। রেজিস্ট্রেশন নাই কিন্তু সমিতির নাম ব্যবহার করে ঋণ কার্যক্রম পরিচালনা করে তাদের আইনের আওতা আনতে হবে এবং তারা যদি এরকম কাজ করে তাহলে তাদের 10 লক্ষ টাকা জরিমানা এবং 7 বছরের জেল হতে পারে। তবে দেরিতে হলেও এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। রানীশঙ্করে যে সুদের ব্যবসা চলছে এই বিষয়ে আমরা অবগত আছি। আমাদের আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসী বলছেন দ্রুত এই কারবার বন্ধের উদ্যোগ নেওয়া না হলে তা বাড়তেই থাকবে। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরের বীরগঞ্জে ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার ও ক্যামেরা পার্সনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রংপুরের সাংবাদিকরা। সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা। জড়িতদের ধরতে 72 ঘন্টার আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। গত বুধবার বীরগঞ্জের স্বপ্নতরী এগ্রো সার্ভিসের গ্রাহক হয়রানি ও প্রতারণার প্রতিবেদন তৈরির সময় ডিবিসি নিউজের রিপোর্টার নাজমুল ইসলাম নিশাদ, ক্যামেরা পার্সন মহসিন আলী এবং বার্তা 24 এর স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান ফারুকের উপর হামলা চালানো হয়। এই সময় ক্যামেরা ভাঙচুর ও ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে, সাথে আছে আমি রেদওয়ান আহমেদ। দেশের বাইরের খবর। মেক্সিকোর মিনাটিটলান শহরের একটি বারে বন্দুকধারীর হামলায় 13 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। রাজ্য সরকারের মুখপাত্র জানান, স্থানীয় সময় শুক্রবার রাতে শহরটির একটি বারে এ হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় 7 পুরুষ, 5 নারী ও 1 শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। তবে এই হামলার কারণ এখনও জানা যায়নি। হামলার সময় বাড়িটিতে একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল। হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে 14 বছরের 2 কিশোরীর বিরুদ্ধে 9 সহপাঠীকে হত্যার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। এর আগে স্থানীয় সময় বুধবার তাদের আটক করে ফ্লোরিডা পুলিশ। অভিযুক্তরা ফ্লোরিডার অ্যাভন পার্ক মিডল স্কুলের শিক্ষার্থী। ওই স্কুলের এক শিক্ষক তাদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে হত্যা পরিকল্পনার নোট খুঁজে পায়। 8 পৃষ্ঠার ওই নোটে কিভাবে ওই 9 সহপাঠীকে বন্দুক দিয়ে হত্যা ও পরে তাদের মরদেহ ধ্বংস করা হবে তার বিস্তারিত লেখা ছিল। এছাড়াও ওই নোটে 3 জনকে অপহরণের কথাও লেখা ছিল। পুলিশ তাদের নাম ও পরিচয় জানায়নি, তবে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের বলে জানায় পুলিশ। এবার জানাবো এসালম গ্রুপ খেলার খবর। পেশাদার লীগ ফুটবলে আজও 2টি ম্যাচ। নোয়াখালীতে মুখোমুখি হবে টেবিলের তলানির দল বিজেএমসি আর শেখ রাসেল। ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। 11 ম্যাচে 7 জয়ে টেবিলের 3 নম্বরে আছে শেখ রাসেল। 2 নম্বরে থাকা ঢাকা আবাহনীর চেয়ে 6 পয়েন্টে পিছিয়ে আছে দলটি। এই ম্যাচে তাই জয় তুলে নিয়ে পয়েন্ট ব্যবধান কমাতে চায় শেখ রাসেল। আর মৌসুমে 1 ম্যাচেও জয় না পাওয়া বিজেএমসি রয়েছে রেলিগেশনের শঙ্কায়। আরেক ম্যাচে ময়মনসিংহে লড়বে ব্রাদার্স ইউনিয়ন আর আরামবাগ। 11 ম্যাচে 6 জয় ও 1 ড্রয়ে টেবিলের 5 নম্বরে আছে আরামবাগ। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন 11 ম্যাচে মাত্র এ ম্যাচেই পেয়েছে জয়। মাত্র 5 পয়েন্ট নিয়ে টেবিলের 12 নম্বরে আছে ওরা। আর তাই এ ম্যাচেও জয় নিয়ে আত্মবিশ্বাসী আরামবাগ। সংবাদেই ছিল এখনকার মতো। এরপর বেলা 3টায় ডিবিসি সংবাদ নিয়ে আসবেন নিকিতা নন্দিনী। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।